10 বছর ধরে আমাদের পৃথিবীতে আর মানুষ বসবাস করে না। সব জায়গায় এখন সবুজে ঘেরা, চারিদিকে কোথাও কোনো মানুষ নেই। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিপদ, একটি মারাত্মক ভাইরাস যা পুরো পৃথিবীকে জম্বিতে পরিণত করেছে। কিন্তু এইসব জম্বি সাধারণ নয়, তারা দৌড়াতে পারে এমন গতিতে যে উড়ন্ত বিমানকেও ছুঁয়ে ফেলতে সক্ষম হয়। কেউ কেউ আবার মানুষের থেকে বেশি বুদ্ধিমান, তারা আলাদাভাবে চিন্তাও করতে পারে। আর কেউ আবার কয়েক কিলোমিটার দূর থেকেও ঘ্রাণ ব্যবহার করে তার শিকারীকে খুঁজে বের করতে পারে। এই বিপদে ভরা দুনিয়ায় এখন মাত্র 2জন বেঁচে আছে। তারা কি এই আতঙ্কর মৃত্যুপুরী পরিস্থিতিতে বেঁচে থাকতে পারবে? জানার জন্য দেখুন আজকের ভিডিওটি। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ টিভির সিগন্যাল চলে যায়, স্ক্রিনে একটি জরুরি ঘোষণা ভেসে ওঠে। এই খবরটি চলে আসে, ছেলেটির মুখের হাসি এক মুহূর্তের জন্য উধাও হয়ে যায়। টিভিতে বলা হচ্ছে একটি মারাত্মক ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আর সংক্রমিত মানুষ কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। ভাইরাসটি এত দ্রুত ছড়াচ্ছে যে পুরো পৃথিবী এর কবলের মধ্যে চলে গিয়েছে। যারা এই খবর দেখছিল তাদের সবাইকে বলা হয় তারা যেন দ্রুত কোনো নিরাপদ জায়গায় চলে যায়। এই খবরটি ছেলেটি দেখছিল, ঠিক তখনই ওপরের ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। শব্দ শুনে ছেলেটি ভয়ে ঠান্ডা হয়ে যায়। সে ধীরে ধীরে ওপরে গিয়ে দেখে এটা তার বড় বোনের করা মজা ছিল। এরপর দুই ভাই বোন মায়ের রুমে চলে যায়, যেখানে দেখে মা খুব চিন্তিত। তিনি তার স্বামীকে ফোন করে পরিস্থিতির কথা জানান। তার স্বামী একজন পাইলট ছিল। তিনি স্ত্রী এবং সন্তানদের বলেন, ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে, এই জন্য তোমরা কেউ অপেক্ষা করো না, যত তাড়াতাড়ি সম্ভব শহর থেকে নিরাপদ স্থানে চলে যাও। তিনি সন্তানদের শান্ত করে আরো বলেন, ভয় পেও না, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের মা নিরাপদ জায়গায় তোমাদের নিয়ে যাবে। তিনি নিজের হাতে থাকা লাকি ব্রেসলেট দেখান, যা তার মেয়ে অ্যাবিগাল নিজের হাতে বানিয়েছিল। এটা দেখে অ্যাবিগাল খুবই খুশি হয়ে যায়। এইদিকে তাদের মা দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। ঠিক তখনই বাইরে থেকে চিৎকারের শব্দ শোনা যায়। তিনি তাড়াতাড়ি দুই সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারা গাড়িতে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই একটি জম্বি তাদের মায়ের ওপর আক্রমণ করে। ভয় পেয়ে অ্যাবিগাল দ্রুত গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের চোখের সামনে তার ছোট ভাই আর মাকে জম্বিদের হাতে মারা যেতে দেখে সে অবশ হয়ে যায়। যে জম্বি তার মা এবং ভাইয়ের ওপর আক্রমণ করছিল সে অ্যাবিগালকে দেখতে পায় না, তাই ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। অ্যাবিগাল ভয়ে কাঁদছিল। ঠিক তখনই সে দেখে তার মা জম্বিতে পরিণত হয়েছে। মেয়েকে দেখে জম্বি মা তার দিকে এগিয়ে আসতে থাকে। তার মা তাকে আক্রমণ করার আগে একজন আঙ্কেল ঠিক ফেরেশতার মতো এসে অ্যাবিগালের মাকে মেরে ফেলে আর অ্যাবিগালকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা দেখে অ্যাবিগালের ছোট ভাইটিও জম্বিতে রূপান্তরিত হয়েছে। তাই সে আঙ্কেলটি অ্যাবিগালকে তার কান বন্ধ করতে বলে আর তার জম্বিতে পরিণত হওয়া ছোট ভাইকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপর দৃশ্যটি চলে যায় 10 বছর পর। জম্বি ভাইরাসের কারণে মানুষের সভ্যতা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এক সময় আলো ভরা যে শহরগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণ জনমানবহীন। এখন পর্যন্ত যত মানুষ ছিল সবাই মারা গিয়েছে, আর না হয় জম্বি হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। আর পৃথিবীতে জীবিত রয়েছে মাত্র 2জন মানুষ। একজন সেই ছোট মেয়েটি যার নাম ছিল অ্যাবিগাল, আর আরেকজন সেই আঙ্কেল যার নাম ছিল জ্যাক, যিনি অ্যাবিগালকে বাঁচিয়েছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত জ্যাকের তত্ত্বাবধানেই বড় হয়েছে অ্যাবিগাল। জ্যাক তাকে ট্রেনিং দিয়ে জম্বিদের সাথে লড়াই করতে শিখিয়েছিলেন। সেদিন যদি জ্যাক তার জীবনে না আসতো তবে অ্যাবিগাল বহু আগে মারা যেত। এই জন্য সে জ্যাককে নিজের বাবারই মতো মনে করেন। কিন্তু এত বছর ধরে ঘন জঙ্গলে একাকী জীবন কাটাতে কাটাতে অ্যাবিগালের ভীষণ একা লাগে। তার সবচেয়ে বড় ইচ্ছা একটি মানুষের বসতি খুঁজে পাওয়া, যেখানে সে স্বাভাবিক মানুষের মতো সবার সাথে থাকতে পারবে। কিন্তু জ্যাক মানুষের ভিড়ে থাকতে একদমই পছন্দ করে না। এক রাতে তারা জঙ্গলে ক্যাম্প বানিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ কোনো শব্দে জ্যাকের ঘুম ভেঙে যায়। সে আস্তে আস্তে ক্যাম্প থেকে বের হয় আর ঠিক তখন একটি জম্বি তাকে আক্রমণ করে বসে। জ্যাক দ্রুত গুলি চালিয়ে জম্বিকে মেরে ফেলে। শব্দ শুনে অ্যাবিগালও সেখানে এসে পৌঁছায়। 10 বছর ধরে জঙ্গলে জম্বিদের শিকার করতে করতে তারা অভিজ্ঞ হয়ে উঠেছে। তারা বুঝে যায় যদি একজন জম্বি থাকে তাহলে আশেপাশে অনেক জম্বি ওত পেতে আছে, তাই দ্রুত এই জায়গা ছেড়ে অন্য কোথাও বেরিয়ে পড়তে হবে। তাই তারা ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের ঘোড়া আচমক অশান্ত হয়ে ওঠে। জ্যাক বুঝে যায় বিপদ খুব কাছে। তারা চারপাশে নজর রাখে। তখন দেখে দূরে একটি জিপ পড়ে আছে আর সেখানে জম্বিতে ভর্তি ছিল। আর একটি সাধারণ মানুষ মরিয়া হয়ে নিজেকে জম্বিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। এখন পৃথিবীতে মানুষ খুবই কম বেঁচে ছিল, তাই অ্যাবিগাল আর জ্যাক সিদ্ধান্ত নেয় তারা দুজনেই ওই মানুষটাকে জম্বিদের হাত থেকে বাঁচাবে। জ্যাক একই সঙ্গে অ্যাবিগালের শুটিং
স্কিলও পরীক্ষা করতে চাই। তাই সে বলে, এই মানুষটাকে তুমি বাঁচাবে। আমি দেখতে চাই তুমি পুরোপুরি জম্বিদের সাথে লড়াই করতে পারো কিনা। টার্গেট সেট করো আর শান্ত হয়ে জম্বিদের ওপর গুলি করো। কিন্তু অ্যাবিগাল তাড়াহুড়া করে গুলি চালিয়ে ফেলে, ফলে গুলি জম্বিদের সঙ্গে সেই মানুষটির গায়েও লেগে যায়। এটি দেখে জ্যাক ভীষণ রেগে যায়। দুজন দৌড়ে আহত মানুষের কাছে যায়, দেখে তিনি আর বেঁচে নেই। তাই জ্যাক তাকে নিজেই গুলি করে মেরে ফেলে, যেন জম্বিদের কামড় খেয়ে সে আবার জীবিত না হয়ে ফিরে আসে। এরপর তারা সে মৃতদেহ মানুষের গাড়ি থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিতে শুরু করে। জ্যাক মৃত মানুষটা জুতাও নিয়ে নেয়, আর সে যখনই জুতা পরে ঠিক তখনই মৃত মানুষটির অন্য সঙ্গীরা সেখানে এসে উপস্থিত হয়। ভুয়ো অস্ত্রধারী লোক তাদের ঘিরে ফেলে। একজন লোক যখন জ্যাকের পায়ে তার বন্ধু জুতা দেখে, তারা সন্দেহ করে যে জ্যাক আর অ্যাবিগাল হয়তো তাদের বন্ধুকে লুট করে তাকে হত্যা করেছে। তারা যখনই দুজনকে মারতে যাবে ঠিক তখনই একটি গর্ভবতী মহিলা গাড়ি থেকে নেমে আসে। তিনি তার দলকে বলেন, ওদের ছেড়ে দাও, ওরা কাউকে মারেনি। ঠিক সেই মুহূর্তে কালো ঘোড়া আবারও অস্থির হয়ে ওঠে। সে চিৎকার করতে থাকে, আর পরের সেকেন্ডে জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ চারিদিকে কেঁপে ওঠে। অগণিত জম্বি ঝড়ের মতো দৌড়ে সবার দিকে এগিয়ে আসছে। তারা দ্রুত ছুটে আসে যে পালানোর সুযোগই পাওয়া যায় না। তাই সবাই অস্ত্র ধরে সেখানে লড়াই শুরু করে। সবার কাছে অস্ত্র থাকলেও জম্বিদের সংখ্যা ছিল প্রচন্ড বেশি, ফলে একের পর এক গ্রুপের মানুষ জম্বিদের কামড়ে মারা যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের পুরো দলটি প্রায় শেষ হয়ে যায়। একজন শান্ত মানুষ দুর্ভাগ্যবশত জম্বিদের কামড়ে আক্রান্ত হয়ে যায়। সে নিজেকে গুলি করে মেরে ফেলতে চায়, কিন্তু তার বন্ধুকে গুলি শেষ হয়ে গিয়েছিল। সবাই বুঝে যায় তারা এই লড়াই টিকতে পারবে না। তাই অ্যাবিগাল তাড়াতাড়ি গর্ভবতী মহিলাকে গাড়িতে বসায়। সেখানে তার স্বামী আগে থেকেই বসা ছিল। জ্যাক দ্রুত ইঞ্জিন স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যায়। এখন পুরো দলে জীবিত আছে মাত্র 4 জন, বাকিরা সবাই জম্বিদের শিকার হয়ে গিয়েছে। একটি কালো মুখকালা ভয়ঙ্কর জম্বি তার মৃত সঙ্গীদের দেখে রাগে পাগল হয়ে ওঠে। এইদিকে এই 4 জন জম্বিদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে গাড়ি করে দ্রুত চলে যাচ্ছিল। পথে যেতে যেতে জ্যাক পেছনে বসা প্রেগনেন্ট মহিলাকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছিলে? জিজ্ঞেস করতে জানা যায় বেঁচে থাকা এই লোকগুলো শিপডাউন নামের একটি জায়গা যাওয়ার চেষ্টা করছিল। সেই শিপডাউন নাকি এমন একটি নিরাপদ বেস যেখানে মানুষ এখনো শান্তিতে থাকে। সেখানে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা আছে এবং তারা সেখানে গিয়ে আবারও স্বাভাবিক জীবন শুরু করতে চেয়েছিল। এই কথা শুনে অ্যাবিগাল প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ সেও সারা জীবন এমন একটি জায়গা খুঁজছিল। কিন্তু জ্যাক সেটা বিশ্বাস করে না। সে বলে, এখানে কোনো কলোনি টলোনি নেই। গত 10 বছর ধরে ঘুরছি, কখনো এমন জায়গা দেখিনি। ঠিক তখনই মাঝপথে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। প্রেগনেন্ট মহিলার স্বামী, যার নাম ডেভিড, গাড়ির বাইরে নেমে বলে সে একজন মেকানিক। সে গাড়ি ঠিক করার চেষ্টা করে, কিন্তু প্রয়োজনীয় টুলস না থাকায় গাড়ি মেরামত করা সম্ভব হয় না। তাই ওরা গাড়ি রেখে পায়ে হেঁটে যাত্রা শুরু করে। অনেক কিলোমিটার পায়ে হাঁটার পর তারা একটি পরিত্যক্ত হাউসিং সোসাইটিতে পৌঁছায়। উঁচু উঁচু বিল্ডিং এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু চারপাশে মৃত্যুর মতো নীরবতা। তারা প্রথমে জায়গাটা ভালোভাবে পরীক্ষা করে। যখন নিশ্চিত হয় যে আশেপাশে কোনো বিপদ নেই, তখন রাত সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে আগুন জ্বেলে রান্না করা হয়। অ্যাবিগাল সে প্রেগনেন্ট মহিলার সঙ্গে শিপডাউনের বিষয়ে আরো কথা বলতে থাকে। আমরা আগে শিপডাউনের লোকদের সঙ্গে রেডিওতে যোগাযোগ করেছি। জায়গাটা খুব সুন্দর, সেখানে আমরা মুক্তভাবে থাকতে পারবো। এই কথা শুনে অ্যাবিগালের চোখ আনন্দে ঝিলমিল করে ওঠে। এইদিকে জ্যাক বাইরের চারদিকে ফাঁদ পেতে রাখে, যদি ঘুমিয়ে পড়লেও কোনো বিপদ আসে সঙ্গে সঙ্গে সে যেন বুঝে যায়। এরপর সে ভেতরে এসে ক্যাম্প খুলে সবার সামনে প্ল্যান বুঝিয়ে বলে। সে বলে, আমি মেগান আর ডেভিডকে কিছু দূর পর্যন্ত পৌঁছিয়ে দেবো, এরপর আমাদের আলাদা পথে যেতে হবে। কিন্তু অ্যাবিগাল এই সিদ্ধান্ত মোটেও পছন্দ করে না। সে জ্যাকের কাছে গিয়ে বলে, ডেভিড একা তার প্রেগনেন্ট স্ত্রীকে নিরাপদে সেখানে পৌঁছে দিতে পারবে না, আমাদের তাদের সঙ্গে যাওয়া উচিত। জ্যাক বলে, তোমার বোঝা উচিত যেখানে মানুষ অনেক বেশি সেখানে বিপদও অনেক বেশি, আমাদের বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে। তার কথা শুনে রাগে অ্যাবিগাল সেখান থেকে চলে যায়। কালো মোকালা সে ভয়ঙ্কর জম্বি তাদের ভাঙা গাড়িটা খুঁজে পেয়েছে এবং এখন নিঃশব্দে তাদের অনুসরণ করছে। পরের দিন সকালে অ্যাবিগাল ছাদের উপর বসে নিজের শৈশবের পুরনো ছবিগুলো দেখছিল। এমন সময় নিচের দিক থেকে গাছে সরসর শব্দ শোনা যায়। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় জম্বিরা ভেতরে ঢুকে পড়েছে। সে সবাইকে সতর্ক করতে দৌড়ে নিচে নামতে থাকে, কিন্তু ঠিক তখনই একটি জম্বি তাকে দেখে ফেলে এবং পেছন থেকে তাড়া করে। অ্যাবিগাল নিজেকে বাঁচাতে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি পেয়ে ওপরে উঠতে থাকে। একসময় সে জম্বিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, কিন্তু ধাক্কা দিতে গেলে তার নিজেরও ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে পড়ে যেতে পারত। ঠিক সেই মুহূর্তে জ্যাক দৌড়ে এসে তাকে ধরে ফেলে এবং বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর কালো মুখে সে ভয়ঙ্কর জম্বি তার পুরো দল নিয়ে সেখানে পৌঁছিয়ে যায়। ওরা বুঝে গিয়েছে তাদের একজন এখানেই মারা গিয়েছে, কিন্তু জ্যাকের আগে থেকে পাতা ফাঁদে একসঙ্গে অনেক জম্বি মারা যায়। জ্যাক বিস্ফোরণের শব্দ শুনে বুঝে ফেলে জম্বিদের দল গত রাতে তাদের জায়গায় পৌঁছিয়ে গিয়েছে এবং এখন তাদের খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে। ভাগ্য ভালো ছিল, তাই তারা জম্বিদের আসার আগেই সেখান থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ অ্যাবিগালের মনে পড়ে এই পথে একটি ছোট এয়ারপোর্ট আছে, আমার বাবা সেখানেই কাজ করতে
বলতেন হয়তো সেখানে এখনো কোনো ছোট প্লেন আছে, আমরা ওটা দিয়ে শিপ ডাউনে যেতে পারবো। জ্যাক তখন সন্দেহ করে বলে এয়ারপোর্ট খোলা জায়গা, জম্বিরা যদি ঘিরে ফেলে পালানোর রাস্তাই থাকবে না, আর প্লেন থাকার কোনো গ্যারান্টি নেই। কিন্তু অ্যাবিগালের বারবার অনুরোধে সে রাজি হয়ে যায়। এরপর তারা এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু রানওয়েতে একটিও বিমান ছিল না। জ্যাক বলে দেখলে বলেছিলাম এখানে কিছুই নেই। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, তারা যখন পাশে থাকা ছোট গ্যারেজটার দরজা খুলে ভেতরে একটি পুরোপুরি ঠিকঠাক ছোট এয়ারপ্লেন দেখতে পায়। চারজনের মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। শিপ ডাউনে যাওয়ার আশাটা আবারও জেগে ওঠে, কিন্তু প্লেনটি অনেকদিন ব্যবহার হয়নি। ডেভিড বলে একটু মেরামত করা দরকার, এই জন্য আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। জ্যাক আর এবিগাল যখন এয়ারপোর্টের ভেতরে দরকারি জিনিসপত্র খুঁজছিল, এদিকে ডেভিড দূরবীন দিয়ে চারপাশে দেখছিল। হঠাৎ সে দেখে দূর থেকে বিশাল একটি জম্বির দল দৌড়ে দৌড়ে তাদের দিকে আসছে। সে দৌড়ে এসে চিৎকার করে দ্রুত আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। এরপর তারা সবাই প্লেনে উঠে পড়ে। এবিগাল তৎক্ষণিক পাইলটের সিটে বসে পড়ে। সেখানে থাকা বইগুলো সে দ্রুত উল্টাপাল্টা পড়তে শুরু করে। তার বাবা পাইলট ছিলেন, তাই সে বাবার কাছ থেকে এয়ারপ্লেন চালানোর টুকটাক ধারণা পেয়েছিল। এদিকে জ্যাক বন্দুক হাতে নিয়ে জম্বিদের থামানোর জন্য গুলি চালাতে থাকে। অনেক চেষ্টার পর অ্যাবিগাল প্লেনটি স্টার্ট করতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অসংখ্য জম্বি রানওয়েতে পৌঁছে গিয়েছে। তাদের গতি এত বেশি ছিল যে একটি জম্বি প্রায় এয়ারপ্লেনের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় জ্যাক তাকে গুলি করে মেরে ফেলে এবং প্লেনকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে নেয়। অ্যাবিগাল এখন পুরো নিয়ন্ত্রণ বুঝে ফেলে এবং তারা টেক অফ করে আকাশে উড়ে যায়। প্লেনে বসা সবাই অনেক খুশি ছিল, কারণ এইবার তারা সোজা শিপ ডাউনের দিকে যেতে পারবে। কিন্তু এই সুখ বেশিক্ষণ থাকে না। কিছু দূর যাওয়ার পরে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। 10 বছর ধরে প্লেনটি আকাশে উড়েনি, তাই স্বাভাবিকভাবে ইঞ্জিন চাপ নিতে পারছে না। প্লেনটি দ্রুত নিচে পড়তে শুরু করে। জ্যাক দ্রুত সিদ্ধান্ত নেয় সে প্লেনটিকে যত সম্ভব নিয়ন্ত্রণ করবে। একটি বড় গাছের উপর প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করায়। সবারই কোথাও না কোথাও আঘাত লাগে, কিন্তু সৌভাগ্যবশত সবারই জীবন বেঁচে যায়। প্লেন আর ব্যবহারযোগ্য ছিল না, তাই আবারও তাদের পায়ে হেঁটে যাত্রা শুরু করতে হয়। অনেক দূর হাঁটার পর তারা একটি পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছিয়ে যায়। রাত হয়ে গিয়েছিল। চারদিকে ভালো করে খোঁজ নিয়ে দেখে জম্বিদের কোনো চিহ্নই ছিল না, তাই তারা ঠিক করে আজ রাতটা এখানে কাটাবে। ম্যাপ দেখে তারা বুঝতে পারে এখন তাদের মাত্র 2 দিনের পথ বাকি শিপ ডাউন পর্যন্ত পৌঁছাতে। রাতে প্রেগনেন্ট মহিলা ম্যাগান জ্যাকের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। সে বলে তুমি না থাকলে আমরা এখান পর্যন্ত কখনোই আসতে পারতাম না। তখন জ্যাক তার গল্প বলে 10 বছর আগে যখন ভাইরাসটি ছড়ায়, সবচেয়ে আগে তাকে নিজের স্ত্রীকে মেরে ফেলতে হয়েছিল, কারণ তাকে একজন জম্বি কামড়িয়েছিল। সেই দিন পর থেকে জ্যাকের ভেতরের মানুষটা যেন মরেই গিয়েছে। এখন পৃথিবীতে তার কাছে একমাত্র আপন মানুষ হচ্ছে এবিগাল, যাকে সে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখবে। জ্যাক আরো বলে কিন্তু এখন আমি সিদ্ধান্ত বদলিয়েছি। এখন আমার প্রথম কাজ হলো তোমাকে শিপ ডাউন পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দেওয়া। এই কথা শুনে ম্যাগান খুবই খুশি হয়ে ওঠে। ম্যাগানের স্বামী ডেভিড নিজের মাথার উপর বন্দুক রেখে নিজেকে গুলি করার চেষ্টা করে, কারণ তার পায়ে একটি জম্বি কামড়িয়েছিল। কিন্তু ডেভিড এখনো পুরোপুরি জম্বি হয়ে যায়নি, কারণ ক্ষতটি খুবই ছোট ছিল। এই কারণে তার জম্বি হওয়ার প্রক্রিয়াটি অনেক ধীরে চলছিল। ডেভিড সিদ্ধান্ত নেয় যে সে আগে ম্যাগনাকে নিরাপদে শিপ ডাউন পর্যন্ত পৌঁছিয়ে দেবে, তারপর সে নিজেকে মেরে ফেলবে। এরপর সকালে তারা চারজন আবারও যাত্রা শুরু করে, কিন্তু পথ চলতে চলতে জ্যাক লক্ষ্য করে ডেভিডের আচরণ কিছুটা অদ্ভুত। জ্যাক বুঝতে পারে ডেভিড ইনফেক্টেড হয়ে গিয়েছে। সে ডেভিডকে ধরে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়, যেখানে তার স্ত্রী এবং অ্যাবিগাল ছিল না। ডেভিডের জামার পেছনের অংশে তুলতে দেখা যায় জম্বির কামড়ের চিহ্ন। এখন জ্যাক নিশ্চিত যে ডেভিড খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। জ্যাক ডেভিডকে জিজ্ঞেস করে তুমি নিজেই মরতে চাও না আমি তোমাকে মেরে ফেলবো? ডেভিড শান্তভাবে বলে আমি কারো ক্ষতি করব না, যদি এমন পরিস্থিতি আসে তবে আমি নিজেকেই মারবো। জ্যাক তখন ডেভিডকে ছেড়ে দেয়। রাত নামার পর তারা এগোতে থাকে এবং হঠাৎ একটি বাড়ি দেখতে পায়। জ্যাক বন্দুক হাতে এগোতে থাকে। ঠিক তখনই একটি তীব্র আলো জ্বলে ওঠে এবং স্পিকার থেকে ঘোষণা আসে নিজেদের অস্ত্র নিচে রাখো, আর না হলে তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। এরা বুঝতে পারে এখানে কেউ মানুষ আছে। অ্যাবিগাল তখন এগিয়ে গিয়ে বলে আমাদের এখানে আসার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয়, আমরা কেবল সাহায্য চাই। ঠিক তখনই বাড়ির মালিক বেরিয়ে আসে। সে বলে তোমাদের এখানে প্রচুর খাবার দেওয়া হবে এবং রাতে থাকতে দেওয়া হবে, তবে শর্ত সব অস্ত্র বাইরে রেখে আসতে হবে। তারা তখন তাদের অস্ত্র বাইরে রেখে আসে। মালিক তাদের ভেতরে নিয়ে যায়। তিনি সবাইকে স্বাগতম জানিয়ে বলেন আমি একজন বিজ্ঞানী, আমি এখানে একাই থাকি। আমি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম, কারণ এমন জায়গায় গবেষণা করা সহজ হয় না। এখানে তোমাদের জন্য অনেক খাবার আছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়। এরপর তারা সবাই খেতে বসে। তারা অনেক আনন্দিত হয়েছিল, কারণ এতদিন পর তারা এমন ভালো খাবার খেতে পাচ্ছিল। খাবারের পর বিজ্ঞানী তাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। এটি দেখে সবাই খুশি হয়, কারণ এতদিন পর তারা শান্তভাবে বসে আলাপের সুযোগ পাচ্ছে। কিন্তু বিজ্ঞানীর কথা শুনতে শুনতে তাদের একটা অদ্ভুত সন্দেহ তৈরি হয়। তখন বিজ্ঞানী বলে দেখো এই যে ভাইরাস, যদিও এটি
খুবই খারাপ, কিন্তু অন্যদিকে মানুষও আপগ্রেড হচ্ছে। যেমন দুর্বল মানুষ শেষ হয়ে যাচ্ছে, আর যারা শক্তিশালী তারা জম্বি হয়ে উঠেছে। সে আরো বলে জম্বিরা শুধু খেতে বাঁচে, উন্নতির জন্য নয়, তাই জম্বিদের এই দুনিয়াতে রাজত্ব করা উচিত। এই কথা শুনে চারজনেরই খুব অদ্ভুত লাগতে শুরু করে। ঠিক তখনই ডেভিডের শারীরিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে। সে বাথরুমে যায়, দেখে দেহের ভাইরাস পুরোপুরি ছড়িয়ে গিয়েছে। ডেভিড যখন বাথরুম থেকে ফিরে আসে, সে দেখে জ্যাক আর বাকিরা সবাই বেহুশ হয়ে পড়ে আছে, কারণ বিজ্ঞানী ড্রিঙ্কস এর ভেতরে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ডেভিড রাগে বিজ্ঞানীর ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই বিজ্ঞানী তার হাতের একটি ডিভাইসের বাটন চাপে। ডেভিড হঠাৎ দুর্বল হয়ে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে। বিজ্ঞানী বলে, এই ডিভাইসটা আমি বহু বছর গবেষণায় অনেক কষ্টে বানিয়েছি। এর সাহায্যে আমি বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারি, আর জম্বি আমার কিছুই করতে পারবে না। আমি এই ডিভাইস দিয়ে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারি। আমি পুরো দুনিয়ার রাজা হয়ে সবাইকে আমার ইশারায় নাচাতে পারি। ডেভিড তখন বেহুশ হয়ে যায়। ডেভিড যখন পুনরায় সচেতন হয়, সে দেখে তার স্ত্রী এবং বন্ধুদের বন্দী করে রাখা হয়েছে। বিজ্ঞানী এখন চারজনের ওপর পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এরপর বিজ্ঞানী জিজ্ঞেস করে, তোমরা কি আমার স্ত্রীকে দেখতে চাও? এরপর ক্যামেরা অন হয়। বিজ্ঞানী স্ত্রী জম্বি হয়ে গিয়েছে। বিজ্ঞানী তাকে একটি খাঁচায় আটকিয়ে রেখেছে এবং বিজ্ঞানী মানুষদের ধরে তাকে খেতে দেয়। এই ডিভাইসটা বিজ্ঞানী তার স্ত্রীর উপর নিয়ন্ত্রণের মাধ্যমে বানিয়েছে। বিজ্ঞানী খাঁচার দরজা খুলে দিলে বিজ্ঞানীর স্ত্রী প্রথমে তার উপর হামলা করে, কিন্তু বিজ্ঞানী তাকে নিয়ন্ত্রণ করে এবং চারজনের দিকে পাঠিয়ে দেয়। সে জ্যাকের উপর আক্রমণ করে। জ্যাক তাকে লাথি মেরে পেছনে ঠেলে দেয়। ঠিক তখনই ডেভিড ভাইরাসের শক্তি ব্যবহার করে রশি ছিঁড়ে ফেলে এবং বাকি সাথীদেরও মুক্ত করে দেয়, এবং চারজন তাদের জিনিসপত্র নিয়ে দ্রুত বের হয়ে আসে। আর সৌভাগ্যক্রমে বাইরে বিজ্ঞানী গাড়ি থাকে। চারজন সেই গাড়িতে চড়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু বিজ্ঞানী হার মানার পাত্র ছিল না। সে তার ডিভাইসের মাধ্যমে জম্বির দলকে নিয়ন্ত্রণ করে এবং তাদের পেছনে পাঠিয়ে দেয়। যে গাড়ি গতি বাড়িয়ে জম্বিদের কাছ থেকে অনেক দূরে চলে যেতে সক্ষম হয়, কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল। এখন তাদের পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু হেঁটে যাওয়ার পর আবারও জম্বিরা তাদের কাছে পৌঁছিয়ে যায়। ডেভিড বুঝে যায় তার সময় খুব কম। কিছুক্ষণের মধ্যে সেও পুরোপুরি জম্বি হয়ে যায়। সে সবাইকে এগিয়ে যেতে বলে এবং নিজে পেছন থেকে জম্বিদের থামানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না। তখন ডেভিড বলে, তোমাকে আর আমাদের সন্তানকে বেঁচে থাকতে হবে। আমি এইসব করেছি আমার আগামী সন্তানের জন্য। ডেভিড জম্বিদের সঙ্গে লড়াই শুরু করে। সে তখন খুব বীরত্বের সঙ্গে তাদের সঙ্গে মোকাবেলা করছিল। কিছুক্ষণের জন্য জম্বিদেরকে সে আটকাতে সক্ষম হয়, ফলে বাকি সাথীরা অনেক দূরে চলে যায়। কিন্তু হঠাৎ এক জম্বি এসে ডেভিডকে আহত করে। এইদিকে জ্যাক মেগানকে কোলে নিয়ে এগিয়ে চলে। অবশেষে তারা মানুষের বসতিতে পৌঁছায়। অ্যাবিগেল সাহায্য চাওয়ার জন্য চিৎকার করতে থাকে, কারণ তাদের পেছনে অনেক জম্বি ছিল। ওপরের টাওয়ারে থাকা দুই প্রহরী তাদের লক্ষ্য করে। এই স্নাইপার দিয়ে তারা জম্বিদের গুলি করতে শুরু করে। শীঘ্রই তাদের জন্য একটি নৌকাও পাঠানো হয়। তিনজন সেই নৌকাতে চড়ে শিপ টাউনে পৌঁছায়। কালো মুখের জম্বি তার সঙ্গীদের এগোতে বাধা দেয়, কারণ সামনে পানি আছে এবং তারা পার হতে পারছিল না। অন্যদিকে মেগানের ডেলিভারির সময় চলে এসেছে। তার তাৎক্ষণিক চিকিৎসার দরকার এবং সেখানে ভালো ডক্টর এবং হাসপাতালের সুযোগ সুবিধা ছিল। পরের দিন সকালে দেখা যায় যে স্থানে তারা গিয়েছিল সেই স্থানটি বড় বড় জাহাজের মাধ্যমে একটি টাউন হিসেবে গড়ে উঠেছে। চারপাশে শুধু পানি আর পানি। জ্যাক অ্যাবিগালকে বলে, এখন আমাদের এখান থেকে যেতে হবে, কিন্তু অ্যাবিগাল এখানেই থাকতে চায়। সে মানুষের মধ্যে থাকতে খুব পছন্দ করত। এই নিয়ে দুজনের মধ্যে বড় ঝগড়া হয়। ঠিক তখন একটি ডক্টর আসে। সে বলে, মেগান একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু রক্তপাত বেশি হওয়ার জন্য সে বেশি দিন বাঁচতে পারবে না। এই কথা শুনে জ্যাকের মন খারাপ হয়ে যায়। সে দ্রুত হাসপাতালে কক্ষে যায়। মেগান খুব দুর্বল। সে তার কন্যা সন্তানকে জ্যাকের হাতে তুলে দেয়। সে চায় জ্যাক যেন অ্যাবিগালের মতো তার মেয়েকেও বড় করে তুলুক। জ্যাক তার স্ত্রীর কথা মনে করে এবং সিদ্ধান্ত নেয় মেগানের কন্যাকে তার কাছে রাখবে। এদিকে অ্যাবিগাল একটি সুন্দর ছেলের সাথে আনন্দ করছিল। সেখানে তারা ড্রিঙ্কস করছিল এবং অনেক নাচ গান হচ্ছিল। অ্যাবিগাল কখনোই ভাবেনি যে সে এই সব কিছু করতে পারবে। এই জন্য তার এখানেই থাকার সিদ্ধান্ত আরো দৃঢ় হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাবিগাল দেখতে পায় যে সেই সুন্দর ছেলেটি একটি ক্যাবিনে ঢুকছে। সে তাকে অনুসরণ করে। ক্যাবিনে পৌঁছে সে দেখতে পায় এটি পুরোপুরি তার এবং বোমা দিয়ে ভর্তি। সঙ্গে ঝুলে আছে একটি ওয়্যারলেস সুইচ। যখনই সে সুইচটা টাচ করে তখনই হঠাৎ ছেলেটি সেখানে আসে এবং বলে, আমরা শিপ টাউনের নিচে বোমা বানিয়েছি। যদি কখনো এই জায়গাটি বিপদের মুখে পড়ে তখন মানুষ আমাদের বানানো গুপ্ত রাস্তা দিয়ে পালাতে পারবে আর বাইরে থেকে এটি উড়িয়ে দেবে। কিন্তু তারা কেউ ভাবতেই পারেনি যে এই দিনটি এত তাড়াতাড়ি চলে আসবে। এরপর সে বিজ্ঞানী সেখানে পৌঁছিয়ে যায়। সে দেখে এই মানুষরা অনেক জম্বিকে মেরেছে, যার উপর ভর করে সে এই পৃথিবীর রাজত্ব করতে চেয়েছিল। বিজ্ঞানী তার কন্ট্রোল ডিভাইস ব্যবহার করে কালো মুখের জম্বি রাজাকে নিয়ন্ত্রণে আনে। বিজ্ঞানীর সাহায্যে শিপ ডাউনের নিচে অনেক জম্বি পানির নিচ দিয়ে এসে শিপের উপর হামলা চালায়। অনেকে মারা যায়। মানুষের মধ্যে বিশৃঙ্খল ছড়িয়ে পড়ে। জ্যাকও খবর পায় যে জম্বিরা আক্রমণ করছে। সে অ্যাবিগালের জন্য চিন্তিত হয়ে তাকে খুঁজতে বের হয়। জম্বিদের মারতে মারতে সে অবশেষে অ্যাবিগালকে খুঁজে পায়। অন্যদিকে
এদিকে বিজ্ঞানী শিপে পৌঁছিয়ে যায় এবং অ্যাবিগালকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। জ্যাক রেগে যায় এবং তার দিকে দৌড়ায়। ততক্ষণে একটা জম্বি জ্যাককে ধাক্কা দিয়ে ট্রাকে ফেলে দেয়। বিজ্ঞানীও সেখানে পৌঁছিয়ে যায় এবং জ্যাকের উপর প্রতিশোধ নিতে চায়। জ্যাক জানে বিজ্ঞানীর সঙ্গে সরাসরি লড়াই করা মূর্খতা, তাই সে তার হাতের ডিভাইসটিকে দেওয়ালের সঙ্গে মেরে ভেঙে দেয়। এখন বিজ্ঞানীর জম্বিদের নিয়ন্ত্রণ করার ক্ষমতাই নেই। কিছুক্ষণের মধ্যে বৃদ্ধ বিজ্ঞানী নিজে জম্বিদের শিকার হয়ে যায়। আর এইদিকে যেহেতু ক্যাম্পে পালানোর জন্য আগে থেকে একটি রাস্তা তৈরি করা ছিল, তাই জন্য বেশ কিছু মানুষ বেঁচে গিয়ে সুড়ঙ্গ পেরিয়ে নদীর ওপারে পৌঁছিয়ে যায়। এরপর বোমার বোতামটি চালু করার কথা ছিল, কিন্তু সুন্দর ছেলেটি বোতাম চাপে না, কারণ অ্যাবিগাল এখনো শিপে আছে। জ্যাক এবং অ্যাবিগাল বাড়ির দিকে দৌড় দেয়। পেছন দিকে জম্বির রাজা অ্যাবিগালকে ধরে। জ্যাক দ্রুত তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং জম্বি পেছনে পড়ে যায়। অ্যাবিগাল লক্ষ্য করে যে জম্বি রাজার হাতে বাঁধা ব্রেসলেটটি, যা সে ছোটবেলা তার পিতার জন্য বানিয়েছিল। সে বুঝে যায় এটি আর কেউই নয়, বরং তার নিজেরই পিতা। কিন্তু এখন সে মানুষ নয়, এখন সে জম্বি হয়ে গিয়েছে। জ্যাক তাকে ধরে পালানোর নির্দেশ দেয়। সেই ছেলেটি দুজনকে পালাতে দেখে ওয়্যারলেস রিমোটটির বাটন চেপে দেয়। শিপডাউন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তবুও লড়াই তখনও শেষ হয়নি। ক্যাম্পের নেতা গলায় আহত নিয়ে ফিরে এসেছিল, কারণ লড়াই করার সময় জম্বি তাকে কেটে দিয়েছিল। এদিকে জম্বি রাজা বিস্ফোরণের মধ্যেও বেঁচে যায়। জ্যাক দ্রুত দৌড়ে গিয়ে জম্বি রাজার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু জ্যাক তার সামনে দুর্বল হয়ে পড়ে। অ্যাবিগাল মাটিতে পড়া বন্দুক তুলে নেয়। অ্যাবিগাল জানতো জম্বি রাজা তার পিতা, কিন্তু এখন সে জ্যাককে মারতে যাচ্ছে। বিনা চিন্তায় অ্যাবিগাল জম্বি রাজাকে গুলি করে, কারণ যদি সে গুলি না করত, জম্বি রাজা শিপে থাকা সবাইকে হত্যা করতে পারত। এরপর জ্যাক এবং অ্যাবিগাল একসাথে আলিঙ্গন করে। জ্যাক, অ্যাবিগাল এবং বেঁচে থাকা মানুষগুলো খালি একটি দ্বীপে পৌঁছায় এবং সেখানে তারা মানব বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।